জিনি বিছানা গুছিয়ে আধশোয়া হয়ে ফেসবুকিং করতে লাগলো। ওর ফ্রেন্ড লিস্টে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কেউ নেই, তাই ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখতে লাগলো। মাঝে মাঝে মুসকি মুসকি হাসতে লাগলো। উৎসাহ আর চোখে ওকে হাসতে দেখে ভুরু কুঞ্চিত করল। জিনির হাসির বেগ ক্রমান্বয়ে বাড়তে লাগলো আর উৎসাহের কপালে ভাঁজের সংখ্যাও বাড়তে লাগলো। শেষে নিজেকে আটকাতে না পেরে উৎসাহ শীতল গলায় বলল, জিনাত, অনেক রাত হয়ে গেছে, কথা কাল বলো। জিনাত অবাক হয়ে বলল, কাল কথা বলবো মানে? কার সাথে কথা বলবো? যার সাথে এখন বলতেছ? আমি তো কার সাথে কথা বলছি না, আমি ভিডিও দেখছি। ও বলি উৎসাহ ল্যাপটপের চোখ নিবদ্ধ করে সামান্য হাসল। হঠাৎ উষা দরজায় টোকা মেরে বলল, ভাইয়া একটু দরজা খোলো তো। উৎসাহ ভুরু কুঁচকে দরজা খুলে দিয়ে বলল, কি ব্যাপার উষা, কোনো সমস্যা হয়েছে? উষা মাথা চুলকে দাঁত কেলিয়ে বলল, ভাইয়া আজকেও জিনি আমার সাথে থাক প্লিজ, একা থাকতে ভয় লাগে। উৎসাহ শীতল চোখে বোনের দিকে তাকিয়ে বলল। জিনি উৎসাহের পিছনে এসে বলল, চল তো রুমে যাই। তারপর দুজনেই চলে গেল। উৎসাহ কোমরে হাত গুজে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার বিবিজানকে একটু তো দেখার সুযোগ দে। রাতের বেলায় যে একটু দেখার সুযোগ পাই, সেই পথটাও বন্ধ করে দিচ্ছিস। জিনি আর উষা কিছুক্ষণ গল্প করার পর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো কান্নার শব্দ শুনে জিনির ঘুম ভেঙে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে জিনি কান খাড়া করে শব্দটার দিকে মনোযোগ দিল। না, ভুল শোনেনি, সত্যি কেউ কান্না করছে। জিনি উষাকে গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। উষা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? উনি কি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন? জিনি নিজের কপালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, হায় আল্লাহ, এদিকে ভয়ে আমার জান বেরিয়ে যাচ্ছে, আর এ পড়ে আছে উৎকর্ষ ভাইয়াকে নিয়ে। তারপর দুহাত দিয়ে জোরে জোরে উষাকে বলতে লাগলো, শোন না, কে জানি কান্না করতেছে। কি? উনি আমাকে বিয়ে করার জন্য কান্না করতেছে? জিনি এবার সজোরে উষার গালে থাপ্পড় মানে দাঁতের দাঁত চেপে বলল, শালা ভূত কান্না করতেছে, তোর স্বপ্নের রাজপুত্র না। উষা এবার ধরফড় করে উঠল। তারপর গালে হাত বোলাতে বোলাতে বলল, তোর গায়ে এত শক্তি আছে, আগে জানতাম না তো। সরি রোমিও, দেখ না কে জানি কান্না করতেছে। উষা কান খাড়া করে নিজেও কারো কান্নার শব্দ শুনতে পেল। দুজনে আতঙ্কিত মুখে একে অপরের দিকে তাকালো। আস্তে আস্তে কান্নার বেগ বাড়তেছে। উষা কম্পিত কণ্ঠে বলল, চল দেখি কে কান্না করে। জিনি উত্তেজিত হয়ে বলল, থাক না, কান্না করতেছে করুক, আমরা কি ডিস্টার্ব না করি? এত ভীতু কেন তুই? চল কান্না করার কারণটা শুনে আসি। এই মাঝরাতে গিয়ে অশরীরী আত্মার দুঃখের কাহিনী শুনতে চাচ্ছিস? হ্যাঁ, জানার খুব কৌতূহল হচ্ছে। চল একটু ইনভেস্টিগেশন করে আসি, কাল সকালে গিয়ে করব। এখন আজ ঘুমাই রোমিও প্লিজ। উষা ওর কথায় পাত্তা না দিয়ে জিনিকে টেনে রুমের বাইরে নিয়ে গেল। তারপর দুজনেই কাপা কাপা পায়ে আশেপাশে দেখতে লাগলো। জিনি অস্ফুট স্বরে বলল, লাইটটা জ্বালিয়ে দে, তাহলে খুঁজতে সুবিধা হবে। উষা সুইচে চাপ দিয়ে দেখলো আজও বিদ্যুৎ নেই। অগত্যা ফোনের আলো দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দুজনে দুদিক দেখতে লাগলো। হঠাৎ ঘুরতে ঘুরতে একে অপরের মুখোমুখি হতেই দুজনেই ভয়ে চাপা আর্তনাদ করে উঠল। জিনি কম্পিত কণ্ঠে বলল, আহাম্মক, আমাকে মারতে চাস? এখনো সময় আছে, চল রুমে চলে যাই। উষা জোর দিয়ে বলল, না। জিনি করুণ মুখে উষার সাথে পা মেলিয়ে নিচে নামতে লাগলো। জিনি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তাতে বিরক্ত হয়ে উষা দাঁতে দাঁত চেপে বলল, এমনভাবে নিঃশ্বাস নিচ্ছিস যেন তোর ভিতরে সব অক্সিজেন আমি শুষে নিয়েছি। আইসিইউতে থাকা পেশেন্টও মনে হয় এভাবে নিঃশ্বাস নেয় না, যেভাবে তুই নিচ্ছিস। আশেপাশে অশরীরী আত্মার অস্তিত্ব পেলে যে কেউ আমার মতো আধমরা হয়ে যাবে, বুঝেছিস? এভাবে তর্ক করার সময় মনে হলো ওদের পিছনে কেউ আছে। দুজনে আচমকা চুপ হয়ে গেল। তারপর বুকে সাহস সঞ্চার করে ধীরে ধীরে পিছে ঘুরল। কেউ নেই দেখে দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে
মৃদু হেসে বলল, আমরা অযথায় ভয় পাচ্ছি, কেউ নেই এখানে। নিজেদের অভয় দিতে দিতে সামনে তাকাতেই হঠাৎ একটি কালো ছায়া ওদের সামনে দিয়ে দৌড়ে গেল। দুজনে স্তব্ধ হয়ে গেল। তারপর ভয় মিশ্রিত মুখে একে অপরের দিকে তাকিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সকালবেলা উঠে ড্রয়িং রুমে আসতেই উর্মিলা রহমান চিৎকার করে উঠলেন। ওনার চিৎকারে সবাই ছুটে ড্রয়িং রুমে আসলো। জিনি আর উষাকে মেঝেতে পড়ে থাকতে দেখে উৎসাহ চিন্তিত স্বরে বলল, কি হয়েছে ওদের? উৎকর্ষ উষাকে পড়ে থাকতে দেখি লম্বা লম্বা পা ফেলে ওর কাছে গিয়ে মাথাটা নিজের উরুতে রেখে গালে হালকা থাপ্পড় মেরে বলল, উষা কি হয়েছে তোর? উৎসাহ বিচলিত কণ্ঠে বলল, ওকে কোলে করে রুমে নিয়ে যা। বলার সাথে উৎকর্ষ পাজা কোলা করে উষাকে নিয়ে ধপ ধপ পায়ে দোতলায় চলে গেল। অন্যদিকে উৎসাহ জিনিকে কোলে তুলে দোতলায় নিয়ে গেল। উর্মিলা আর মিতা কাঁদতে কাঁদতে ওদের পিছন পিছন চলে গেল। যা জিনি আর উষার মুখে পানি ছিটিয়ে দিল উৎসাহ। কিছুক্ষণ পর দুজনে পিট পিট করে চোখ খুলে আশেপাশে তাকালো। উৎসাহ শীতল কণ্ঠে বলল, কি হয়েছিল? ড্রয়িং রুমে কিভাবে গিয়েছিলে? জিনি মৃদুস্বরে বলল, কারো কান্নার শব্দ শুনে আমরা নিচে গিয়েছিলাম। তখন একটা ছায়া আমাদের সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল, সেটা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। উৎসাহ শান্ত চোখে জিনির দিকে তাকিয়ে থাকলো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, বিচ্ছিভাবে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? রাতে না ঘুমিয়ে কে ঘুরে বেড়াতে বলেছিল? হরর মুভি দেখা বেশি হয়ে গেছে, আজ থেকে টিভি দেখা অফ তোমাদের। জিনি উষা একসাথে বলে উঠল, সত্যি আমরা কাউকে দেখেছি। উৎকর্ষ খানিকটা ধমকের স্বরে বলল, আর একটা কথা হবে না, চুপচাপ রেস্টে নাও তোমরা। বলেই উৎকর্ষ রুম থেকে বেরিয়ে গেল। উর্মিলা আর মিতা ওদের দুজনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছ তোমরা। জিনি আর উষা ভয় মিশ্রিত মুখে একে অপরের দিকে তাকালো। উৎসাহ শান্ত চোখে সবকিছু পর্যবেক্ষণ করে বিড়বিড় করে বলল, কিছু তো গন্ডগোল আছে, বিষয়টা আমাকে দেখতে হবে। উৎসাহ থুতনিতে হাত রেখে গভীর মনোযোগে সেদিনের হুমকি দেয়া কাগজটার দিকে তাকিয়ে আছে। সামনে নেম প্লেটে জলজল করছে এসিপি উৎসাহ ইনায়েত ফারুকী নামটা। লালকালিতে লেখা অক্ষরগুলোর দিকে তাকিয়ে উৎসাহ বিড়বিড় করে বলল, কে হতে পারে? কেবি তো এখন জেলে। তাহলে নতুন আপদটাকে? উষার জিনাতি বা মাঝরাতে বাড়িতে কাকে দেখেছিল? মূল কেসটার মূল কারিগরকে। তখনই দরজায় টোকা পড়ল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, কামান। ডিসিপি নুরুল আমিন হাস্যোজ্জ্বল মুখে কেবিনে ঢুকে পড়ল। ওনাকে দেখে উৎসাহ স্বভাবসুলভ হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্বাগতম স্যার, আপনি যে আসবেন সেটা জানতাম না। দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। এদিক দিয়ে একটা কাজে আসছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। দুজনেই বসে পড়ল। উৎসাহ রিফাতকে বলে কফি অর্ডার করলো। নুরুল আমিন কিছুক্ষণ নীরবতার পর বললেন, নতুন কেসটার কোনো সুরাহা পেরেছ? জি স্যার, কিছু প্রমাণ আমার হাতে এসেছে। ড্রাগস মাফিয়াদের পুরো গ্যাংকে নির্মূল না করা পর্যন্ত আমি শান্তি পাব না। এই ড্রাগসের জন্য যুব সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছে। যুবকরা যদি এভাবে ড্রাগস আসক্ত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নুরুল আমিন কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ঠিক বলেছ উৎসাহ, এদের গোড়া থেকে উপড়ে না ফেললে এসব বন্ধ হবে না। সমাজ থেকে এসব আবর্জনা দূর না করা পর্যন্ত সমাজ বা দেশের উন্নয়ন অসম্ভব। আমি জানি তুমি সেটা সম্ভব করতে পারবে মাইসান। সাবধানে কদম ফেলবে, এদের ধরা সহজ হবে না। পদে পদে তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাধার সম্মুখীন হতে হবে। উৎসাহ শীতল গলায় বলল, সব জেনে বুঝে আমি এই মিশনে নেমেছি স্যার। আপনার মতো একজন লিডার থাকলে ওদের ধরতে খুব বেশি বেগ পেতে হবে না বলে আমার মনে হয়। নুরুল আমিন একটা অমায়িক হাসি দিয়ে বললেন, তুমি হচ্ছ এই পুরো ডিপার্টমেন্টের গর্ব, আমার গর্ব। তুমি এভাবে কাজ করে যেতে থাকো মাই সান। উৎসাহ সামান্য হাসল। নুরুল আমিন পুনরায় বললেন, গতদিন মনে হয় আমি তোমার সাথে একটু রুড ব্যবহার করে ফেলেছিলাম, মাফ করে দিও। তুমি তো জানো আমার কোনো সন্তান নেই, তোমাকে আমি নিজের সন্তান মনে করি,
তাই তুমি কোনো বিপদে পড়ো সেটা আমি ভাবতেই পারি না। উৎসাহ ব্যস্ত হয়ে নুরুল আমিনের হাত ধরে বলল, মাফ চেয়ে আমাকে লজ্জা দিবেন না স্যার, একটু আগেই না বললেন আমি আপনার ছেলের মতো? তাহলে ছেলেকে শাসন করার অধিকারও আপনার আছে। আমার ভালোর জন্য আমাকে শাসন করতেই পারেন, এখানে মাফ চাওয়ার কি আছে? নুরুল আমিন মুস্কি হেসে উৎসাহকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে নুরুল আমিন বললেন, সাবধানে সবকিছু সামলাবে, বুঝতে পেরেছো মাইসান? জি। নুরুল আমিন যেতে ধরে ফিরে এসে বললেন, আসার সময় শুনলাম তুমি নাকি বিয়ে করেছ। উৎসাহ মনে হয় খানিকটা লজ্জা পেল, মাথায় নিচু করে বলল, জি স্যার, আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে, তাই কাউকে বলার সময় পাইনি। লজ্জা পাচ্ছ কেন? আমি সব শুনেছি। তুমি ঠিক কী কারণে বিয়ে করেছিলে? তা পাত্রী পছন্দ হয়েছে তো? উৎসাহ মুখটা যথাসম্ভব স্বাভাবিক করে বলল, হয়েছে। নুরুল আমিন মুচকি হাসলেন, তারপর বললেন, বৌমাকে নিয়ে একদিন আমাদের বাসায় এসো, তোমার আন্টি অনেক খুশি হবে। সময় বের করে যাব স্যার। ওকে ডিয়ার। বলেই নুরুল আমিন চলে গেলেন। উৎসাহ ফোন বের করে গ্যালারিতে গিয়ে জিনের একটা ছবি বের করে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকলো, তারপর পুনরায় কাজে লেগে পড়ল। গতকালের ঘটনার পর থেকে উষা আর জিনির জ্বর চলে এসেছে, তাই আজ সোহান টিউশন পড়াতে আসেনি। উর্মিলা আর মিতা ওদের দুজনের মাথায় জলপট্টি দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেছেন। খুব বেশি জ্বর আসেনি, শুধু শরীরটা সামান্য গরম হতে উর্মিলা আর মিতা ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। জিনি আর উষা অনেক বুঝিয়ে ওনাদের শান্ত করে বাইরে পাঠিয়েছেন। ওনারা চলে যেতে জিনি আর উষা বিছানা থেকে উঠে পড়ল। তারপর খোলা বাতাসের জন্য লনে চলে গেল। উমা ওদেরকে ওখানে দেখে ভুরু কুঁচকে লনের দিকে গেল। জিনি আর উষার সামনে এসে কোমরে দুহাত গুজে গম্ভীর গলায় উমা বলল, এই তোমরা না অসুস্থ? তাহলে এখানে এসেছ কেন? উষা হাই তুলে বলল, এই যে এসে গেছে নিজের ভাইয়ের হয়ে আমাদের ওপর খবরদারি করতে। উমা চোখ মুখ কুঁচকে বলল, আমার ভাইয়া কি তোমার ভাইয়া না আপু? তুমি উৎকর্ষ ভাইয়াকে কখনো ভাইয়া বলে ডাকো না কেন? জিনি অন্যমুখ হয়ে ঠোঁট চেপে হাসল। উষা কপাল কুঁচকে উমার দিকে তাকে বলল, তুই সেসব বুঝবি না, একটু বড় হ, তাহলে সবকিছু বুঝতে পারবি। উমা গম্ভীর মুখে কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে থাকলো, তারপর জিনির পাশে গিয়ে ওর কাঁধে মাথা রেখে বলল, ভাবি তুমিও কি বলবে আমি কিছু বুঝবো না? জিনি দুহাত দিয়ে উমার মুখটা ধরে বলল, বুঝবে না কেন? এই পরিবারের সবার থেকে তুমি বেশি বুঝদার আর আমার সবচেয়ে পছন্দের সদস্য। উমার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। পাশ থেকে উষা অবাক হয়ে বলল, কি বলে জুলিয়েট, আমার থেকে উমা তোমার কাছে বেশি পছন্দের? জিনি উষাকে ভেংসি কেটে বলল, তা না তো কি, উমা কত কিউট একটা মেয়ে, আর তুই তো একটা শাকচন্নি। উষা মুখ গোমরা করে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। তা দেখে জিনি আর উমা দুজনেই হেসে উঠল। রাত 9টা বেজে গেছে। সোফার একদিকে উষা থমথম মুখে বসে আছে, আর অন্যদিকে জিনি অসহায় মুখে ওর দিকে তাকিয়ে আছে। তখনকার বলা কথাটার জন্য এখনো উষা ওর উপর রেগে আছে। জিনি উষার পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলল, সরি রমিও, তুই তো জানিস ছোট বাচ্চারা আমার কত পছন্দের। উমা ছোট বাচ্চা আর তুই বড় হয়ে গেছিস, তাই তো মজা করে তোকে শাকচুন্নি বলেছিলাম। উষা গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে আমি কারোর সাথে শেয়ার করব না। জিনি কপাল চাপড়ে বলল, আরে রে রে, আমি কি এখন শুধু তোর বেস্ট ফ্রেন্ড আছি? আমি উমা আর তোর ভাবিও হই, বুঝলি? উষার সব মন খারাপ গায়েব হয়ে গেল। মুখে বাঁকা হাসি টেনে বললাম, হুম। আর আমাদের ভাবিটার স্বামীকে? যিনি আমতা আমতা করে বলল। উষা তাড়া দিয়ে বললাম, বলকে? উনি কে? তোর ভাই। আমার ভাইয়ের নাম কি? উৎসাহ ভাইয়া। উষার মুখে লেপটে থাকা হাসি মিলিয়ে গেল। যিনি মাথা চুলকে বলল, ও রোমিও, এখনো 1 মাস সম্পূর্ণ হয়নি তো। উষা হতাশায় শ্বাস ফেলল। এমন সময় উৎকর্ষ অফিস থেকে চলে আসলো। যিনি সামনে এসে বলল, পিচ্ছি ভাবি, তোমার নাকি জ্বর এসেছিল? উৎকর্ষের হঠাৎ প্রশ্নে যিনি হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, অল্প সময়ের জন্য বেড়াতে এসেছিল, ঔষধ খেয়ে আমরা বিদায় করে দিয়েছি।
ও, উৎকর্ষ দোতলায় চলে গেল। উষা আহাম্মক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, জ্বর তো আমারও এসেছিল, তাহলে আমাকে জিজ্ঞাসা করলেন না কেন? কাল থেকে আমাকে এভাবে ইগনোর করার কারণটা কি বলুন তো? যিনি শীতল চোখে উষার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর ফোনটা ভেসে উঠল। উষার থেকে চোখ সরিয়ে যিনি ফোন রিসিভ করতে ওপাশ থেকে উৎসাহ শান্ত গলায় বলে উঠল, আমার ফিরতে আজ দেরি হবে, মা আর ছোটমাকে বলে দিও। যিনি ছোট করে উত্তর দিল, আচ্ছা। তারপর ফোন কেটে দিল। উৎসাহ ফোনের দিকে তাকিয়ে থেকে বলল, নিজে থেকে একটুও তো কথা বলো জিনাত। মিতা ইয়াসমিন আজ উষা আর জিনির সাথে উষার রুমে থাকবে। সবাই ঘুমিয়ে পড়েছে। জিনি কম্বল টেনে নিয়ে বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ ওর মনে হলো কেউ ওর কম্বলটা টেনে নিচে নামাচ্ছে। জিনিও গায়ের জোরে কম্বল নিজের দিকে টেনে নিচ্ছে। এভাবে বারবার কেউ কম্বল টেনে নেওয়ায় জিনি বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো। ও চোখ খোলার সাথে সাথেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। দমকা হাওয়ায় জানলাটা খুলে যেতেই জিনি আটকে উঠল। ধীরে ধীরে জানালার বাইরে চোখ নিবদ্ধ করে দেখল বাইরে দারুণ বাতাস হচ্ছে। বাতাসের কারণে জানালা খুলেছে ভেবে যিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুতু দিল। পাশে তাকে দেখল উষা আর মিতা ইয়াসমিন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যিনি বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে জানালার কপাট লাগিয়ে দিল। তারপর পুনরায় বিছানায় গিয়ে চোখ বন্ধ করল। কয়েক মুহূর্ত পর আবারও জানালা সজোরে খুলে গেল। এবার যিনি দারুণ ভয় পেয়ে গেল। ওর স্পষ্ট মনে আছে জানালার কপাটও ভালোভাবে লাগিয়েছিল, তাহলে খুলল কিভাবে? যিনি চিৎকার করে মিতা ইয়াসমিনকে ডাকতে লাগলো। মিতা চোখ খুলে বললেন, কি হয়েছে? যিনি কাঁপা কাঁপা হাতে জানালার দিকে আঙুল তাক করে অস্পষ্টভাবে বলতে লাগলো, আমি জানালা লাগানোর পরেও ওটা কিভাবে খুলে গেল? নিশ্চয়ই কিছু একটা আছে ছোট মা। মিতা ইয়াসমিন জিনিকে অভয় দিয়ে বললেন, চলো দেখি। জিনি মিতার হাত ধরে বলল, ছোট মা যাবেন না ওখানে। জিনির কোনো কথা না শুনে মিতা জানালা দিয়ে আশেপাশে নিখুঁতভাবে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর জানালার কপাটের দিকে তাকিয়ে বললেন, জিনিমা তুমি শুধু শুধু ভয় পেয়েছিলে। জানালার কপাটটা ভেঙে গেছে, তাই হালকা বাতাসই খুলে গেছে বলে উনি জানালাটা কোনো মতে শক্ত করে আটকে দিল। তারপর জিনিকে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়লেন। যিনি কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থেকে অন্য মুখ হয়ে ঘুমিয়ে পড়ল। যিনি ঘুমিয়ে পড়তেই জানালার সামনে একটা কালো ছায়া দৃশ্যমান হয়ে উঠল। কেমন ভয়ঙ্কর চোখে ঘুমন্ত মানুষ তিনটার দিকে তাকিয়ে আছে। ফজরের নামাজ শেষে জিনি আর উষা নিচে চলে গেল মা আর ছোট মাকে রান্নার কাজে সাহায্য করতে। কিচেনের কাছাকাছি যেতে মিতা ইয়াসমিন 2 কাপ কফি হাতে ওদের সামনে আসলো। উষা বলল, আমরা তো কফি খাই না, তোমাদের জন্য না, উৎসাহ আর উৎকর্ষের জন্য নিয়ে যাচ্ছি। উষা কিছু একটা ভেবে বলল, উৎসাহ ভাইয়ের কফি জিনিকে দাও, ও নিয়ে যাক। মিতা ইয়াসমিন মুচকি হেসে জিনির হাতে কফি দিয়ে দিল। অন্য কাপটা উষার দিকে বাড়িয়ে দিল। তাহলে উৎকর্ষকে তুমি দিয়ে আসো, আমি বরং কিচেনে গিয়ে ভাবিকে সাহায্য করি। সকাল সকাল তোমার ছেলের রাগ খাওয়ার শখ জাগেনি আমার। আমি যাব না বাবা, তুমি ওটাও জিনিকে দিয়ে দাও। কিছু বলবে না, এটা তুমি নিয়ে যাও। জিনি উৎসাহের সাথে একটু সময় কাটাক। দ্বিতীয় কথাটা মিতা ইয়াসমিন ফিস করে উষাকে বললেন, যাতে জিনি শুনতে না পারে। তাই অনিচ্ছা সত্ত্বেও উষা রাজি হয়ে গেল। দুজনে কফি হাতে দোতলায় চলে গেল। দরজা খোলাই ছিল, হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকেই জিনি দেখল উৎসাহ কপালে হাত রেখে চোখ বন্ধ করে বিছানায় আধ শোয়া হয়ে বসে আছে। ছোট মা কফি এনেছ? জিনি মৃদু স্বরে বলল, না আমি এনেছি। উৎসাহ চোখ খুলে জিনির দিকে তাকালো। জিনি এগিয়ে গিয়ে কফি দিয়ে বলল, কাল কখন এসেছেন? রাত 1টার পরপর মনে হয়। ও বলে জিনি একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। উৎসাহ কফি খাওয়ার পাশাপাশি আর চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। উষা লম্বা একটা শ্বাস নিয়ে দরজায় মৃদু করাঘাত করলো। কোনো সারা শব্দ নেই। উষা ক্রমাগত কয়েকবার করাঘাত করে চুপচাপ কিছুক্ষণ নীরব থাকলো। তারপর পুনরায় করাঘাত করার জন্য হাত তুলতেই উদম গায়ে উৎকর্ষ দরজা খুলে দিল। ফলশ্রুতিতে উষার হাত উৎকর্ষের বুকে গিয়ে আঘাত করল। এমন হওয়ায়
উষা হতভম্ব হয়ে গেল। উৎকর্ষ ভুরু কুঁচকে বলল, এত সকালে তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ? উষা একবার ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে অন্যদিকে মুখ করে বলল, সি, আপনি এত নির্লজ্জ কেন? আপনার কি জামা কাপড়ের অভাব যে খালি গায়ে ঘুমান? উৎকর্ষ বাঁকা হেসে বলল, তুই এমনভাবে লজ্জা পাচ্ছিস যেন আমি কিছুই পড়িনি। উষা দারুণ লজ্জা পেল। কথা ঘোরানোর জন্য অন্যদিকে মুখ রেখে কফিটা ওর হাতে দিয়ে বলল, আচ্ছা, আপনি আমাকে ইগনোর করছেন কেন? উৎকর্ষ কোনো উত্তর না দিয়ে উষার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। উষা কিছুক্ষণ আহাম্মকের মতো ওখানে দাঁড়িয়ে থেকে চলেও এলো। হাই তুলতে তুলতে উষা আর জিনি পড়ার টেবিলে বসে আছে। কিচেনে সাহায্য করতে গেলে উর্মিলা রহমান ওদের দুজনকে রুমে পাঠিয়ে দিয়েছে পড়াশোনা করার জন্য। জিনি উষার দিকে মুখ করে একটা বই কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলো, তারপর বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, দুর্বল, পড়াশোনা এত কঠিন কেন? কোন হারামজাদা যে এই পড়াশোনা আবিষ্কার করেছে? উৎসাহ রুমে ঢুকে কিছু একটা বলতে যাবে, তার আগেই জিনির মুখ থেকে গালি শুনে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। উষা ভাইকে দেখতেই জিনিকে ইশারায় চুপ করতে বলল, কিন্তু জিনি ওর দিকে কর্ণপাত না করে পুনরায় বলতে লাগলো, ভাগ্য ভালো ওই বুড়ো আগেই মরে গেছে, নয়তো আমি ওর মাথার চুলগুলো একটা একটা করে টেনে ছিঁড়তাম। শালা ফাজিল লোক, তোর হাড্ডি দিয়ে আমি ক্রিকেট খেলতাম। অন্যদিকে নিউটন দাদুর কথার কি বলি, আপেল পড়ছে ভালো কথা, সেটা তুই খেয়ে ফেল। তা না, সূত্র বানাতে বসে গেল। অসহ্যকর, আসলে বেড়া মানুষের খুব চুলকানি, বুঝলি? উৎসাহ গলা খাকারি দিয়ে উঠল। উৎসাহের উপস্থিতি টের পেতে যিনি চোখ বড় বড় করে উষাকে ইশারা করে বলল, উনি কি আমার পিছনে? উষা কাচুমাচু মুখে মাথা ওপর নিচ করল। যিনি মুখে জোরপূর্বক হাসি টেনে পিছু ঘুরল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের আজ আমি কলেজে রেখে আসব। বলে উৎসাহ তস্ত্র পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উষা মাথা নিচু করে হাসি আটকানোর চেষ্টা করতেছে। যিনি ওর চুল টেনে ধরে বলল, গাধা, বলিসনি কেন উনি আমার পিছনে? উষা নিজের চুল ছাড়িয়ে নিয়ে বলল, কতবার ইশারা করলাম, তুই না বুঝলে সেটা আমার দোষ, গর্ধপ। যিনি লজ্জিত ভঙ্গিতে উষার সাথে কলেজ ড্রেস পরে দাঁড়িয়ে আছে। রুম থেকে আসার পর উৎসাহের সাথে যিনির দেখা হয়নি। উৎকর্ষ অফিসের জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, অনুরোধ করে লাভ নেই, আমি রেখে আসতে পারবো না, আমি আজকে অনেক ব্যস্ত। উষা ওর দিকে না থেকে গম্ভীর গলায় বলল, তো আমরা কখন বললাম রেখে আসতে? উৎকর্ষ ভুরুকুচকে উষার দিকে তাকে মনে মনে বলল, অন্যদিন তো রেখে আসুন বলে কান ঝালাপালা করে দেয়, আর আজ এত নিশ্চুপ কেন? বেশি খারাপ ব্যবহার করে ফেললাম নাকি? তখনই উৎসাহ শার্টের হাতা ফোল্ড করতে করতে ওদের সামনে এসে বলল, যার জন্য প্রস্তুত? যিনি আর উষা হ্যাঁ ইশারা করল। উৎসাহ জিপের চাবি ঘোরাতে ঘোরাতে বাইরে চলে গেল। তার পিছু পিছু ওরাও বাইরে গেল। যিনি জিপের পিছনের সিটে বসতে ধরতে উষা বলল, তুই কি আমার ভাইকে ড্রাইভার প্রমাণ করতে যাচ্ছিস? যা গিয়ে সামনে বস। যিনি চোখ পাকে উষার দিকে তাকিয়ে উৎসাহের পাশে গিয়ে বসল। হঠাৎ উষা কোনো একটা কাজে বাড়ির ভিতরে যেতে উৎসাহ শীতল গলায় যিনিকে বলল, তুই তো ভালোই গালি দিতে জানো তুমি তো। যিনি লজ্জায় মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। তা দেখে উৎসাহ নিঃশব্দ হাসল। উষা একটা বই ব্যাগে রাখতে রাখতে জিপের পিছনের সিটে এসে বসলো। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া চলো এখন যাই। উৎসাহ জিপ স্টার্ট দিতে যাবে, তখন উৎকর্ষ দৌড়ে এসে উষার পাশে বসে বলল, যাওয়া যাক। উষা ভুরু কুঁচকে উৎকর্ষের দিকে তাকিয়ে বলল, আপনার নিজের গাড়ি নেই? উৎকর্ষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিটে হেলান দিয়ে বলল, অবশ্যই আছে, কিন্তু আজ চালাতে ইচ্ছা করছে না। তোর কোনো সমস্যা আছে? উষা বিরক্ত মুখে অন্যদিকে তাকালো। উৎসাহ জিপ স্টার্ট দিল। জিপের মধ্যে নিদারুণ নিস্তব্ধতা বিরাজ করছে। যিনি ওই যে মাথা নিচু করেছিল এখনো তোলেনি। উৎসাহ বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। যিনি একবার মাথা তুলে উৎসাহের দিকে তাকাতে উৎসাহ সেই সময় ওর দিকে তাকালো, ফলে দুজনে কিছুটা লজ্জা পেয়ে চোখ ঘুরিয়ে নিল। উষা খুব মনোযোগ দিয়ে ওদের দুজনকে পর্যবেক্ষণ করতেছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। উৎকর্ষ গম্ভীর মুখে উষার দিকে তাকিয়ে বলল, কথা বলা তো দূরের কথা, উষা ওর দিকে একবারের জন্য তাকায়নি পর্যন্ত।
উৎকর্ষকে আর চোখে খেয়াল করে উষা বিড়বিড় করে বলল, ভালোবাসির জন্য কি আপনার সব অপমান চুপচাপ হজম করে আকবারে কথা বলতে যাব? না, কখনোই না, আমি অতটা বেহায়া না। কিছু সময় পর উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের টিউশন কেমন চলছে? বাবার ঠিক করা টিচার ভালো পড়ায় তো? উষা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অনেক সুন্দর করে, সব কিছু বুঝিয়ে দেয়, ছেলেটা ভালোই ট্যালেন্টেড। উৎকর্ষ তরাক করে মাথা ঘুরিয়ে বলল, ছেলে মানে? জিনি বলে উঠল, ইউনিভার্সিটির একটা ছেলে, নাম সোহান। উৎসাহ শান্ত দৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে বলল, ছেলে টিউটর ঠিক করেছে? এটা তো জানতাম না। উষা, জানবে কিভাবে? আমরা নিজেরাও তো জানতাম না। উৎকর্ষ গম্ভীর গলায় জিনিকে বলল, পিসি ভাবি, ছেলেটার বয়স কেমন হবে? জিনি একটু ভেবে বল। ইউনিভার্সিটিতে যেহেতু পড়ে, তাহলে 24 বা 25 বছর হওয়ারই কথা। কখন পড়াতে আসে? প্রতিদিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ায়। এমনভাবে বোঝায় যে খুব অল্প সময়ের মধ্যে সেটা মাথায় সেট হয়ে যায়। উষা জিনির সাথে তাল মিলিয়ে বলল, যা বলেছি জুলিয়েট, ছেলেটা মারাত্মক ট্যালেন্টেড। উৎকর্ষ ক্ষুব্ধ চাহনিতে উষার দিকে তাকালো। উৎসাহ স্টিয়ারিংয়ে শক্ত করে হাত চেপে ধরল, কিন্তু ওর মুখভঙ্গি একদম স্বাভাবিক। তারপর কেউ ওর কোনো কথা বলল না। কলেজের সামনে এসে উৎসাহ জিপ থামালো। জিনি আর উষা বিদায় জানিয়ে হাত ধরাধরি করে কলেজের ভিতর চলে গেল। উৎকর্ষ লাফ দিয়ে উৎসাহের পাশে এসে বসলো। জিপ কিছুদূর যাওয়ার পর উৎসাহ আর উৎকর্ষ একযোগে বলে উঠল, ছেলে মানুষকে দিয়ে না পড়ানোই ভালো। দুজনে চমকে উঠল এভাবে টেলিপ্যাথি হয়ে যাওয়ার জন্য। তারপর একে অপরের দিকে তাকে মৃদু হাসলো। উৎকর্ষ বলে উঠল, ভাই, আমি কোনো মেয়ে টিচারের খোঁজ লাগাই কেমন? ঠিক আছে, তার আগে এই ছেলেকে বিদায় করতে হবে যত দ্রুত সম্ভব। অ্যাকচুয়ালি আজকেই বিদায় করলে ভালো হয়। ওকে আমি বিকেলে অফিস থেকে এসে ওই ছেলের ব্যবস্থা করছি। উৎসাহ সম্মতি জানিয়ে জিপ চালনায় মনোযোগ দিল। দুজনে চুপচাপ কোনো একটা ভাবনায় মগ্ন হয়ে আছে। জিনি আর উষা ব্রেঞ্চে বসে বই বের করলো। হঠাৎই কয়েকটা মেয়ে এসে ওদের সামনে সে বলল, ওই ছেলে দুইটা তোর ভাই না? উষা ভুরুকুচকে বলল, হ্যাঁ তো। রিয়া নামের একটা মেয়ে বলে উঠল, এত হট ক্যান রে, আমি তো ফিদা হয়ে গেছি। দুজনে ইউনিক, তবে তোর সাথে যে বসেছিল তাকে আমার বেশি পছন্দ হয়েছে। উষা প্রচণ্ড রেগে গেল। লম্বা একটা শ্বাস ফেলে বলল, যাই করিস না কেন, আমার কাজিনের দিকে নজর দিস না। রিয়া অবাক হয়ে বলল, কেন? উষা মুখটা ওদের দিকে এগিয়ে নিয়ে তারপর বলল, সুন্দর হলে কি হবে, উনি খুবই বদমেজাজি আর প্লে বয়। একবার কি হয়েছে শোন, রাগের মাথায় তার 2 মাস টিকে থাকা প্রেমিকাকে তুলে আছাড় মেরেছিল। মেয়েটার কয়েকটা হাড় ভেঙে গেছে, এখন আর ঠিক মতো চলাফেরা করতে পারে না। যিনি অবাক হয়ে উষার বানানো কথাগুলো শুনতেছে আর ঠোঁট চেপে হাসছে। মেয়েগুলো মনে হয় খানিকটা ভয় পেয়ে গেল। একজন আমতা আমতা করে বলল, এত রাগী? তার বলছি কি, এখন পর্যন্ত 100টা গার্লফ্রেন্ড বদলানো শেষ, বুঝলি? মেয়েগুলোর মন কাচের মতো ঝরঝর করে ভেঙে গেল। ওরা হতাশার নিঃশ্বাস ফেলল। উষা জিনির দিকে একবার তাকিয়ে গলা খাকারি দিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, তবে একটা গুড নিউজ আছে, তোরা চাইলে আমার ভাইকে লাইন মারতে পারিস। আমার ভাই অনেক ঠান্ডা মস্তিষ্কের, সহজে কাউকে রাগ দেখায় না, ভুল করলে সুন্দরভাবে ভুলটা ধরিয়ে দেয়। যিনি হতভম্ব হয়ে উষার দিকে তাকালো। মেয়েগুলোর মুখ মুহূর্তে ঝলমলি উঠল। একজন তো বলে উঠল, আয় হায়, এ তো দেখি পুরাই জেন্টলম্যান, এমন একটা ছেলেরই তো খোঁজেছিলাম এতদিন। ঈশা, আজ থেকে আমি তোর ভাবি, তোর ভাইকে পটানোর দায়িত্ব এখন আমার। উষা হাসি আটকে বলল, হয়েছে হয়েছে, এখন তোরা যা এখান থেকে। মেয়েগুলো চলে যেতে যিনি উষার পিঠে কিল বসে বলল, এভাবে বললি কেন? তোর ভাই এখন বিবাহিত, আর তুই কিনা বান্ধবীদের ওনার প্রতি লেলিয়ে দিচ্ছিস। তো কি করব? ভাইয়ের বউটা তো জোর দিয়ে বলল না যে খবরদার ওনাকে লাইন মারবেন না, আমি ওনার ওয়াইফ। যিনি রাগী দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে থাকলো। স্যার চলে আসায় ওর সামনে তাকালো, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারছে না। সবকিছু কেমন অসহ্য লাগতেছে, ভিতরে ভিতরে ভীষণ রাগ হচ্ছে। উষা আর চোখে ওর মুখভঙ্গি খেয়াল করে মুচকি হাসলো। উমায়েত আর উষায়েত ফারুকি দুজনেই 2 দিনের জন্য শহরের বাইরে গেছেন, তাই উৎকর্ষের ওপর কাজের চাপটা বেড়ে গেছে। তবুও খুব দ্রুত কাজ কমপ্লিট করে
উৎকর্ষ 4টার দিকে বাসায় আসলো। উষার রুমের সামনে যেতেই রাগে ওর চল শক্ত হয়ে গেল। সোহান কামনার দৃষ্টিতে উষার আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে। উৎকর্ষ সজোরে দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলো। তিনজনে আশ্চর্য হয়ে ওর দিকে তাকালো। উৎকর্ষ সোহানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, কাল থেকে আর পড়াতে আসতে হবে না, তুমি যেতে পারো। সোহান ভয় পেয়ে মনে মনে বলল, উনি কি সব দেখে ফেলেছেন? দেখলে তো আজ আমি শেষ। উৎকর্ষ ধমকে উঠে বলল, কি হলো, শুনতে পাওনি? সোহান ওর ধমকে কেঁপে উঠল। তারপর দ্রুত ওকে পাশ কাটিয়ে চলে গেল। উষা মৃদু চিৎকার করে বলল, আজব তো, ছেলেটাকে এভাবে অপমান করলেন কেন? উৎকর্ষ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই চুপ থাক, একটা কথা বলবি না, বলে উৎকর্ষ গটগট করে পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উষা আর জিনি স্তম্ভিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। সোহান গেটের কাছে যেতে উৎকর্ষ পিছন থেকে বলল, দাঁড়া। সোহান এমন গম্ভীর স্বর শুনে ভড়কে গেল। উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে সোহানের কাছে গিয়ে ওর গালে অত্যন্ত জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে সোহান ধাপ করে নিচে পড়ে গেল। উৎকর্ষর কলার ধরে টেনে তুলে রাগে গসগস করতে করতে বলল, ওর দিকে ওভাবে তাকানোর সাহস হলো কি করে তোর? মারের চোটে সোহান ক্রমাগত ঢুলতেছে। কাঁপা কাঁপা স্বরে বলল, মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে। উৎকর্ষ ওর পশ্চাৎ দেশে একটা লাথি মেরে বলল, তোকে যেন উষার ত্রিসীমানার কাছাকাছি না দেখি। সোহান কোনো মতে উঠে দ্রুত একটা রিকশা করে চলে গেল। উৎকর্ষ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উষার রুমে গিয়ে গম্ভীর গলায় বলল, জলদি আমার রুমে আয় উষা। উষা মুখের উপর বলল, আমি যাব না। কি করতে পারেন করুন। উৎকর্ষের রাগ তীর তীর করে বেড়ে গেল। উষার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে ওকে নিজের রুমে নিয়ে গেল। যিনি অবাক হয়ে সবকিছু দেখে বিড়বিড় করে বলল, কি হচ্ছে সব? উষাকে নিজের রুমে ধাক্কা দিয়ে উৎকর্ষ শব্দ করে দরজা লাগিয়ে দিল। উষা হাত ডলতে ডলতে বলল, এমন করছেন কেন? কি করেছি আমি? উৎকর্ষ গর্জন করে বলল, জানিস না কি করেছিস? ওই ছেলে তোকে কিভাবে দেখতেছিল তা খেয়াল আছে তোর? উষা হা হয়ে উৎকর্ষের রাগে রক্তিম হওয়া মুখটার দিকে তাকালো। ওকে চুপ থাকতে দেখে উষার দুহাত চেপে ধরে উৎকর্ষ দাঁতে দাঁত চেপে বলল, তোকে কতবার বলেছি ছেলেদের থেকে দূরে দূরে থাকবি? তাও কেন ওই ছেলেরা তো কাছাকাছি বসেছিলি? নাকি তোর ছেলেটাকে পছন্দ হয়েছিল? উষা উৎকর্ষকে দূরে সরিয়ে দিয়ে বলল, কি সব বলছেন? আমি জানতাম না ছেলেটা অমন, বাবা ঠিক করেছিল জন্যই পড়েছি, আর কিছু না। উৎকর্ষ নিজের চুল টেনে রাগ ধরে কন্ট্রোল করে বলল, আচ্ছা ঠিক আছে, যা এখন। উষা উৎকর্ষের দিকে সূক্ষ্ম নজরে তাকে মনে মনে বলল, আপনি উপরে উপরে যতই রাগ দেখান না কেন, ইগনোর করুন না কেন, আমাকে যে তলে তলে ভালোবাসেন সেটা অস্বীকার করতে পারবেন না। কথাটা ভেবে উষা মুচকে হাসল। উৎকর্ষ ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলল, আহাম্মকের মতো হাসতেছিস কেন? উষা হাসি বন্ধ করে উৎকর্ষকে পাশ থেকে কাটিয়ে চলে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎকর্ষ ফ্রেশ হতে চলে গেল। ড্রয়িং রুমে বসে উষা, জিনি, উৎকর্ষ আর উমা খেলা দেখতেছে। কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর উমা যখন খেলার কিছুই বুঝল না, তখন বিরক্ত হয়ে কিচেনে চলে গেল মা আর বড় মায়ের কাছে। উৎসাহ সদর দরজা দিয়ে এসে উৎকর্ষের পাশে বসে পড়ল। ভাইকে আসতে দেখে উষা জিনিকে ইশারা করলো। জিনি ওর কানে কানে বলল, একটু পর যাই, আর মাত্র 2 ওভার আছে। না, এখনই যা, আমি তোকে বল টু বল আপডেট দিব, সমস্যা নেই। জিনি এবার কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর 1 কাপ কফি এনে উৎসাহের দিকে বাড়িয়ে দিল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে ধন্যবাদ বলে কফির কাপটা নিয়ে নিল। কফি খেতে খেতে উৎসাহ বলল, নিউজিল্যান্ডের সাথে খেলা হচ্ছে? জিনি তৎক্ষণাৎ উত্তর দিল, নিউজিল্যান্ড না, ইংল্যান্ডের সাথে উৎসাহ ভাইয়া। জিনির কথাটা কানে যেতে উৎসাহ বিষম খেয়ে মুখের ভিতরে সব কফি উৎকর্ষের গায়ে ফেলে দিল। উৎকর্ষ তরাক করে সোফা থেকে উঠে বলল, ভাই কি করলি? ভাগ্যিস কালো টি শার্ট পরে আসছি, না তো দাগ লেগে যেত। উৎসাহ ব্যস্ত হয়ে বলল, সরি ভাই। উষা কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে অট্ট হাসিতে ফেটে পড়ল। যিনি নিজের করা কর্মকাণ্ডে আহাম্মক হয়ে সোফার এক পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। উৎকর্ষ নিজের টি শার্ট মুছতে মুছতে বাঁকা হেসে উৎসাহকে বলল, বউয়ের থেকে ভাই ডাক শুনে কেমন লাগলো ব্রো?
উৎসাহ শান্ত চোখে উৎকর্ষের দিকে তাকালো। বিবৃত হয়ে জিনি নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলল, এবার ভাইয়া ডাকটা বন্ধ করতে হবে, নয়তো নিজের সাথে সাথে ওনাকেও লজ্জায় ফেলে দিব। উষা এখনও জোরে জোরে হাসতেছে। হাসতে হাসতে বলল, আজকের সেরা বিনোদন পেয়ে গেলাম বলে আবারও হাসতে লাগলো। তিনজনই ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এমন সময় কিচেন থেকে উর্মিলা রহমান গলা উঁচু করে বললেন, এভাবে ঘর কাঁপিয়ে হাসছো কেন উষা? হাসি বন্ধ করে ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসো। আজ আনতে মনে ছিল না। উষা হাসতে হাসতে বলল, যাচ্ছি মা। ছাদে গিয়ে উষা হাসতে হাসতে কাপড় তুলতে লাগলো। হাসির চক্করে ও যে রাত 10টায় একা একা ছাদে এসেছে সেটা খেয়ালই করেনি। হঠাৎই ছাদের একপাশে তাকাতে উষা সাদা সাদা কিছু দেখল। হাসি বন্ধ করে চোখ সরু করে উষা সেদিকে তাকিয়ে কিছুক্ষণ ওর শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সাদা সাদা জিনিসটা ওর দিকে ঘুরে মুচকি মুচকি হাসল, তারপর হাওয়ায় মিলিয়ে গেল। উষা চোখ বড় বড় করে স্ট্যাচু হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর গলার স্বর ফিরে পেতেই উষা গায়ের সর্বশক্তি দিয়ে চিৎকার করলো। ওর চিৎকার শুনে সবাই ছুটে ছাদে চলে আসলো। উৎকর্ষ উত্তেজিত হয়ে বলল, আজকে আবার কি হলো? উষা ছাদের ওদিকটায় আঙুল তাক করে বলল, ওখানে কেউ ছিল, আমি নিশ্চিত। উৎসাহ লম্বা লম্বা পা ফেলে সেদিকে গিয়ে আশেপাশে ভালোভাবে খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। তারপর শীতল গলায় বলল, উৎকর্ষ চল পুরো বাড়িটা একটু খুঁজে দেখি। দুভাই মিলে তন্ন তন্ন করে বাড়ি খুঁজলো, কিন্তু কিছুই পেল না। শেষে সবাইকে অভয় দিয়ে ঘুমাতে পাঠালো। যিনি বিছানায় আধশা হয়ে বসে উৎসাহের দিকে তাকিয়ে আছে। উৎসাহ গভীর মনোযোগে ল্যাপটপ ঘাটাঘাটি করছে। আজকেও যিনি উষার রুমে থাকতে চেয়েছিল, কিন্তু উৎসাহ কী সব লজিক দেখিয়ে মিতে ইয়াসমিনকে উষার সাথে থাকতে বলে জিনিকে নিজের রুমে নিয়ে এসেছে। যিনি প্রথমবারের মতো উৎসাহের আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে। মনে মনে বলল, মানতে হবে উনি অত্যন্ত সুদর্শন। ফর্সা মুখ, হাস্যোজ্জ্বল চেহারা আর জিম করা বডি, পারফেক্ট কম্বিনেশন। উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকাতেই জিনি তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল। উৎসাহ ভুরু কুঁচকে কিছুক্ষণ জিনির অস্বস্তিতে ছেয়ে যাওয়া মুখখানা দেখল, তারপর পুনরায় কাজ করতে শুরু করলো। জিনি চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, ইস, ওভাবে তাকাতে গেলাম কেন? উনি কি ভাবলেন? কাজ কমপ্লিট করে উৎসাহ ঘাড় মালিশ করতে করতে লাইট অফ করে দিল। ঘর অন্ধকার হতেই জিনির ভয় লাগা শুরু হলো। আশেপাশে চোখ বুলিয়েও ও জড়সড় হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। হঠাৎ জানালার কালো অবয়বের মতো কিছু দেখতেই ধরফর করে উঠে বসল। তারপর জানালার দিকে ভালো মতো তাকিয়ে দেখলো ওখানে কিছুই নেই। ওকে উঠতে দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা জিনাত? জিনি চমকে উঠে বলল, উঠলে কেন? কই কিছু না বলেই জিনিস শুয়ে পড়লো। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর আবার উঠে বসলো উৎসাহকে কিছু বলার জন্য, কিন্তু লজ্জায় বলতে পারছে না। জিনিকে অমন করতে দেখে উৎসাহ উঠে লাইট জ্বালিয়ে দিল। তারপর শীতল গলায় বলল, ভয় লাগছে? কিছু বলতে চাও আমাকে? যিনি কিছুক্ষণ গাইগুই করে অস্ফুট স্বরে বলল, আপনি বিছানায় এসে ঘুমান, মাঝখানে বালিশ দিব, কিন্তু সমস্যা হবে না। উৎসাহ চরম আশ্চর্য হয়ে গেল, কিন্তু মুখভঙ্গি অত্যন্ত শান্ত রেখে বলল, শিওর তো? এত বড় বিছানায় একা একা ঘুমোতে ভয় লাগছে। উৎসাহ আলমিরি থেকে বালিশ বের করে বিছানার মাঝখানে রেখে দিল। তারপর লাইট অফ করে জিনির অপর পাশে শুয়ে পড়ল। ওদের মাঝখানে এখন শুধু কয়েকটা বালিশ ছাড়া আর কিছু নেই। উৎসাহের বুকটা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগলো। সেও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না। বুকে হাত চেপে উৎসাহ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ পর যখন ঘুম ধরল না, তখন উৎসাহ জিনির দিকে ফিরে ডিম লাইটের আবছা আলোয় ওর স্নিগ্ধ মুখশ্রীর দিকে অপলকভাবে তাকিয়ে থাকলো। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকলো উৎসাহের তা জানা নেই। ওর দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আজকে উৎসাহ জিনি আর উষাকে কলেজে পৌঁছে দিয়েছে। ক্লাসরুমে প্রবেশ করতে গতকালের মেয়েটা উষাকে জড়িয়ে ধরে বলল, হাই ননদিনী, কেমন আছো? তোমার ভাইকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। উষা সানজিতাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখতে হবে না ভাইটা কার?
সানজিদা আপ্লুত হয়ে বলল, হ্যাঁ, তোর ভাইয়ের ঠোঁটটা একদম টসটসে লাল, মন চায় টুপ করে চুমু দিয়ে দেই। যিনি ক্ষুব্ধ চাহনিতে সানজিদার দিকে তাকে হাত মুষ্টিবদ্ধ করলো, আর চোখে সেটা দেখে উষা মুখ লুকিয়ে হাসলো। তারপর গলা পরিষ্কার করে সানজিদ থেকে বলল, এত অধৈর্য হলে চলবে না, সবুর কর। আগে ভাইয়াকে নিজের প্রেমে ফেল, তারপর না হয় এসব ভাবিস। সানজিদা মাথা চুলকে মুচকে হাসলো, তারপর হাত পেতে বলল, তোর ফোনটা একটু দে তো। উষা ভুরু কুচকে বলল, কেন? আহা দে না। উষা ফোন দিতে সানজিদা ব্যস্ত ভাবে ফোনে কি জানি করে ফেরত দিয়ে দিল। তারপর উষাকে চোখ মেরে চলে গেল। যিনি গম্ভীর মুখে দূরের একটা বেঞ্চে গিয়ে বসলো। উষা ওর কাছ থেকে বসতে যিনি রাগত স্বরে বলল, তোর ভাবির সাথে গিয়ে বস, আমার কাছে এসেছিস কেন? উষা জিনির গাল টেনে দিয়ে মুচকি এসে বলল, ভাবির সাথেই তো বসেছি। যিনি এবার উষার দিকে মুখ করে বলল, ওই মেয়ের সাহস কি করে হয় ওনাকে নিয়ে সব বলার? হ্যাঁ, কত বড় সাহস, ওনাকে চুমু খেতে চায়। উষা জিনিকে আলতো করে জড়িয়ে ধরে মুচকে মুচকে হাসতে লাগলো। যিনি ঝাটকা দিয়ে ওকে সরিয়ে দিয়ে থমথমে মুখে বসে পড়ল। উমা ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, যতদিন না আমার ভাইয়াকে নিয়ে অধিকার বোধ দেখাচ্ছিস ততদিন পর্যন্ত আমি এই নাটক চালিয়ে যাব। আই বড়ই ডাইনি রে। যিনি উৎসাহের রুমটা ঘুরে ঘুরে দেখছে, বিভিন্ন ট্রফি আর ছবি দিয়ে এক পাশ ভরপুর। যিনি এক এক করে সবগুলো ছবি আর ট্রফি খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সিভিল ড্রেসে মেডেল পরিহিত একটা ছবি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে বলল, আপনি পারফেক্ট একজন অফিসার উৎসাহ ভাই। যিনির কথা আটকে গেল। একটু সময় পর পুনরায় বলে উঠল, আপনাকে কি বলে ডাকা যায় বলুন তো? আমি ঠিক বুঝতে পারতেছি না। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা ট্রফির নিচে খোদাই করা নামে যিনির চোখ আটকে গেল। উৎসাহের ছবিটার যথাস্থানে রেখে ট্রফিটার কাছে গিয়ে লেখাটায় হাত বুলিয়ে যিনি অস্ফুট স্বরে বলল, এসিপি উৎসাহ এনায়েত ফারুকী। সেদিকে কিছুক্ষণ তাকে থেকে হঠাৎ যিনি উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে বলল, নাম পেয়ে গেছি। উৎসাহের একটা ছবির দিকে তাকিয়ে যিনি মুচকি হেসে বলল, আপনাকে আজ থেকে এসিপি সাহেব বলে ডাকবো। নাম পছন্দ হয়েছে? উৎসাহ পায়চারি করতে করতে একটা ফাইল পর্যবেক্ষণ করতেছে, এমন সময় ওর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার দেখে উৎসাহ তৎক্ষণাৎ রিসিভ করলো, যদি কোনো জরুরি কল হয়। রিসিভ করে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যালো হ্যালো, হু ইজ স্পিকিং? ওপাশ থেকে একটি নারী কণ্ঠ বলে উঠল, AWWWW। তোমার কণ্ঠস্বরটাও তোমার মতো মিষ্টি। এত সুন্দর হতে কে বলেছে তোমাকে জান? উৎসাহ ভুরু কুঁচকে শান্ত গলায় বলল, সরি, রং নাম্বার। কোনো রং নাম্বার না, তুমি উৎসাহ তাই না? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? প্রিয় মানুষের নাম্বার খুঁজে বের করা কঠিন কোনো কাজ নয়। ছাড়ো সেসব কথা, আমি তোমার হবু বউ জান। শাট আপ, ডোন্ট কল মি এগেইন বলে উৎসাহ ফোন কেটে দিল। সানজিদা ফোনের দিকে তাকে মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, সুদর্শন ছেলেদের এতটুকু অ্যাটিটিউড তো থাকাই উচিত। তবে তোমাকে আমার চাই উৎসাহ। উৎসাহের আজকেও ফিরতে দেরি হবে, তাই যিনি উষা আর মিতা ইয়াসমিনের সাথে থাকবে। 10:30টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে একটা রক্তহীন করা চিৎকারে তিনজনই ধরপড় করে উঠে পড়ল। যিনি কম্পিত কণ্ঠে বলল, এটা কিসের চিৎকার ছিল ছোট মা? মিতা ইয়াসমিন বিচলিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না, চল দেখি কিসের আওয়াজ হলো। উষা আর যিনি একসাথে বলে উঠল, না ছোট মা, ভয় লাগে, আমরা যাব না। বলতে আপত্তি নেই যে মিতা ইয়াসমিনও ভয় পেয়েছেন, কিন্তু মেয়েদের সাহস জোগাতে তিনি বললেন, ঠিক আছে, উৎকর্ষকে ডাকছি। ওনার কথায় উষা আর যিনি সম্মতি জানিয়ে ছোট মায়ের সাথে রুমের বাইরে বের হলো। গিয়ে দেখলো উৎকর্ষ আর উর্মিলা রহমানও সে চিৎকার শুনে রুম থেকে বাইরে বের হয়েছেন। মিতা ইয়াসমিন বললেন, লাইটটা জ্বালিয়ে দাও, আওয়াজটা তো মনে হয় নিচে থেকে এসেছে। উৎকর্ষ বলল, বিদ্যুৎ নেই মা। যিনি চিন্তিত স্বরে বলল, গত কয়েকদিন থেকে রাতের বেলা বিদ্যুৎ থাকে না? পিচ্চি ভাবি, আগে বলনি কেন সে কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। উৎকর্ষ ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বলল, তোমরা এখানে থাকো, আমি মেন সুইচটা দেখে আসছি। উষা ব্যস্ত কণ্ঠে বলল, থাক, যাওয়ার দরকার নেই, নিচে ভয়ঙ্কর কিছু থাকতে পারে। আমি তোর মতো ভীত না, কিছুই নেই, কোনো পাগল কুকুরও হয়তো চিৎকার।
উৎকর্ষের কথা সম্পূর্ণ হওয়ার আগেই একটা কুৎসিত হাসির আওয়াজ ভেসে আসলো। উৎকর্ষ ব্যতীত সবাই ভয়ে আতকে জমে গেল। উর্মিলা রহমান কাঁপা কাঁপা গলায় বললেন, নিশ্চয়ই আমাদের বাড়িতে কোনো অশরীরই আসর জমিয়েছে। উৎকর্ষ চকারান্ত শব্দ করে বলল, বড়মা, ওসব অশরীরই বলতে কিছু হয় না, কেউ হয়তো মস্করা করছে, তোমরা এখানে থাকো, আমি দেখছি। কার উত্তরের প্রতীক্ষা না করে উৎকর্ষ নিচে চলে গেল। ড্রয়িং রুমে আসতে জানালার পর্দাগুলো বাতাসে শস্য শব্দ করে উঠতে লাগলো। উৎকর্ষ সেদিকে লাইট মেরে এগিয়ে যেতে যেতে বলল, কে ওখানে? সাহস থাকলে সামনে আয়, কাঞ্চনার নখ পরিষ্কারকারী নৌকার চাকর। লাইটগুলো সব জ্বলতে নিভতে শুরু করলো, আর বাতাসের দাপটে সব পর্দাগুলো পতপত করে উঠতে লাগলো। উৎকর্ষ ব্যঙ্গ করে বললে, এসব ভাওতাবাজি আমাকে দেখাতে আসবি না। এই উৎকর্ষ আল ফারুকিকে ভয় দেখানো অত সহজ নয় রে বলদ, এখনো সময় আছে, সামনে আয়। হঠাৎ উৎকর্ষের পেছন দিয়ে একটা কালো ছায়া দৌড়ে গেল। তৎক্ষণাৎ ও পিছু ঘুরে লাইট মারল, কিন্তু কিছুই নেই। আবার ওর উল্টো দিক দিয়ে আর একটা কালো ছায়া দ্রুত সরে গেল। উৎকর্ষ চতুর্দিকে লাইট মেরে খুঁজতে লাগলো। জিনিরা কাঁপতে কাঁপতে দোতলায় দাঁড়িয়ে আছে। হঠাৎ উৎকর্ষের রুমের দিক থেকে কেউ মৃদু স্বরে বলতে লাগলো, চিনি চিনি চিনি, এদিকে আসো। উষা উষা উষা, তুমিও আসো। জিনি আর উষা চকিতে সেদিকে তাকালো। ওরা থর থর করে কাঁপতেছে। জিনি কম্পিত কণ্ঠে বলল, এমন মূর্খ ভূতের কাছে আমরা যাব না। তুই কি তোতলা নাকি রে? জিনিকে চিনি আর উষাকে উষা বলিস, গোয়ার গোবিন্দ। পুনরায় কণ্ঠস্বরটা ভেসে আসলো, জিনি আমার কাছে এসো, উষাকে সাথে নিয়ে এসো। জিনি উষার হাত চেপে ধরে বলল, দেখ দেখ, এখন আবার সঠিক উচ্চারণ করো শিখে গেছে। কোনো লাভ নেই, তাও আমরা যাব না। হঠাৎ একটা কালো ছায়া উৎকর্ষের রুমের দিক থেকে ধীর পায়ে আসতে লাগলো। তা দেখে চারজনে ভয়ে খুব জোরে চিৎকার দিয়ে উঠল। ওরা দৌড়ে দোতলা থেকে নামতে লাগলো। ড্রয়িং রুমে যে উষা বুকে হাত হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, যিনি মানা করে দেওয়ার পরও বেকুলের মতো আমাদেরকে নিতে আসিস, কোন সাহসে আহাম্মক ভূত। উৎকর্ষ লনের কাছে যেতে দেখলো দোতলায় কেউ বসে আছে। সাদা জামা পরে চুল ছেড়ে দিয়ে কেউ হু হু শব্দ করে দোলনায় দুলতেছে। উৎকর্ষ ভুরু কুঁচকে ধীর পায়ে সেদিকে যেতে লাগলো। গিয়ে মেয়েটার কাঁধে হাত রেখে বলল, এই যে আপা, এতই যখন দোলার শখ, তাহলে নিজের রুমে একটা দোলনা বানিয়ে নিলেই পারেন। অযথা মাঝরাতে আমাদের বাড়িতে এসে দোলার সময় অমন শাকচুন্নির মতো হেসে আমাদের পরিবারের মহিলাদের হার্ট অ্যাটাক করাতে চান কেন? হঠাৎ উৎকর্ষের মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মেয়েটার কাঁধ থেকে হাত সরিয়ে পিছনে লাইট মেরে দেখলো কেউ নেই। পুনরায় সামনে তাকাতে দেখলো দোলনায় সেই মেয়েটা নেই। উৎকর্ষ চমকে উঠে বলল, এত দ্রুত কোথায় চলে গেল? স্পাইডার ওমান নাকি যে এক লাফে উড়ে গেল? ভিতর থেকে চিল্লানির আওয়াজ শুনে উৎকর্ষ দ্রুত পদে ড্রয়িং রুমে চলে গেল। গিয়ে দেখলো চারজনই ভয়ে চোখ মুখ ঢেকে হাঁটু মুড়ে মেঝেতে বসে আছে। উৎকর্ষ ব্যস্ত কণ্ঠে বলল, এভাবে ভয় পেও না তোমরা, আমি দেখছি এই তো বিষয়টা। আবার সব বাতি অস্বাভাবিকভাবে জ্বলতে নিভতে শুরু করলো। সাথে ভয়ঙ্কর হাসি ভেসে আসতে লাগলো। হাসির তীব্র আওয়াজে সবাই কান চেপে ধরলো। উৎকর্ষ গর্জন করে বলল, স্টপ দিস ননসেন্স, আমার হাতে পড়লে কিন্তু তোর বাপের নাম ভুলিয়ে দেব, কুত্তার বাচ্চা। ফারুকি ম্যানশনে উৎসাহের জিপ এসে থামলো। ওকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। ঘাড় মালিশ করতে করতে সদর দরজার কাছে যেতেই পাশের ঝোপঝাড়টা নড়ে উঠল। উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকালো। ঝোপের আড়ালে কিছু আছে বলে মনে হলো, কিন্তু অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ঝোপের কাছে যেতেই মেইন সুইচ বোর্ডের দিক থেকে একটা আওয়াজ আসলো। উৎসাহ ঝোপের দিকে না গিয়ে মেইন সুইচ বোর্ডের দিকে যেতে লাগলো। সুইচ ওপর নিচ করার ক্যাট শব্দ হচ্ছিল ক্রমাগত। সুইচ বোর্ডের কাছে যেতেই উৎসাহ চমকে উঠল। হঠাৎ ওর পিছন থেকে একটা কালো ছায়া ক্ষিপ্তভাবে উৎসাহের দিকে আসতে লাগলো। বাড়ির সব বাতি হঠাৎ স্বাভাবিক হয়ে বন্ধ হয়ে গেল। এতে করে জিনিরা সামান্য স্বস্তি পেল। হঠাৎ দোতলায় তখনকার অবয়বটা এসে দাঁড়ালো। তা দেখে উষা চিৎকার করে উঠল। ওর দেখা দেখে জিনি, মিতা আর উর্মিলা রহমান আর্তনাদ করে উঠলেন। উৎকর্ষ গর্জন করে বলল, এ থাম, ওখানে থাম, এক পাও নড়বি না, আমি আসতেছি। উৎকর্ষের কথাটি শুনতে অবয়বটা উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সেটা দেখে উৎকর্ষ দ্রুত পদে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। এবার অবয়বটা দৌড়াতে শুরু করলো। ওরা চারজন অবাক হয়ে সবকিছু দেখতে লাগলো।
যিনি অস্ফুট স্বরে বলল, ভূতেরা দৌড়াতেও পারে? উৎকর্ষ ভাইয়ার সামান্য ধমকে পালিয়ে গেল, এ কেমন ভূত? উৎকর্ষ ছুটতে ছুটতে রাগত স্বরে বলল, থাম বলছি না তো, লাঠি তোর পিছনে পাকিয়ে পাকিয়ে ঢুকিয়ে দেব। অবয়বটা দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু উৎকর্ষ শেষ পর্যন্ত ওর চুল টেনে ধরলো। ধরার সাথে সাথে সেটা হাতে খুলে এলো। ভুরু কুচকে উৎকর্ষ বলল, কি শ্যাম্পু ইউজ করিস যে একটানে চুল হাতে খুলে আসে? অবয়বটা ভীতু দৃষ্টিতে উৎকর্ষের দিকে তাকিয়ে আছে, ক্রমাগত কাঁপতেছে আর অস্বাভাবিকভাবে ঘামতেছে। অবয়বটার মুখের দিকে চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎকর্ষ বলল, এত বিশ্রীভাবে কেউ মেকআপ করে? লিপস্টিক দিয়েছিস চোখে, আর ঠিক কত মন ময়দা মুখে মেখেছিস বলতো? অবয়বটা দাঁত বের করে হাসার চেষ্টা করলো, সাথে সাথে উৎকর্ষ নিজের নাক চেপে ধরে বলল, সিসি, মুখ বন্ধ কর, দুর্গন্ধ আসতেছে। কত বছর থেকে দাঁত ব্রাশ করিস না তুই? দাঁতে এত পোকা কেন? নিচ থেকে উষার গলা ভেসে আসলো, কোথায় আপনি? কি হয়েছে ওখানে? উৎকর্ষ অবয়বটার ঘাট ধরে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে মুখে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ফেলে বলল, এই নাও তোমাদের অশরীরী। জিনি আর উষা চোখ মুখে কুচকে বলল, সি, এত বিশ্রী দেখতে কেন? তো ভূতকে কি তোমাদের ক্যাপ্টেন আমেরিকার মতো হ্যান্ডসাম মনে হয়েছিল? তখনই বাড়ির সমস্ত লাইট জ্বলে উঠল, এবার সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। উর্মিলা রহমান বললেন, এটাকে মানুষের মতো লাগছে কেন উৎকর্ষ বাবা? সদর দরজা দিয়ে উৎসাহ দুজনকে ধরে আনতে আনতে বলল, কারণ ওরা মানুষ। সবার চকিতে পিছনে ঘুরলো, সাদা আলখেল্লা পরে মুখে ভূতের মেকআপ করা দুজনকে উৎসাহ টানতে টানতে নিয়ে এসে মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর স্বাভাবিক কণ্ঠে দুজনের মধ্যকার একজনকে দেখে বলে উঠল, এই ছোকরা মেইন সুইচ বারবার ওঠানামা করছিল, যার দরুন বাড়ির সব বাতি অস্বাভাবিকভাবে জ্বলতে নিভতে শুরু করেছিল। একে যখন ধরতে গেছিলাম তখন পিছন থেকে দ্বিতীয় ছোকরা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি ওকে ধরে ফেলেছি। মেঝেতে পড়ে থাকা ছেলে দুটো হাত জোর করে বলল, আমাদের কোনো দোষ নেই। তারপর উৎকর্ষে ধরে রাখা ছেলেটার দিকে আঙুল তাক করে বলল, এই আমাদের টাকা দিয়েছিল ভূত সাজার জন্য, আজকেই প্রথম আমরা দুজন এখানে এসেছি। উৎকর্ষ ছেলেটাকে গলা চেপে শূন্যে ভাসি বলল, ভাড়া করা ভূত নিয়ে এসে রাত বিরাতে নাটক করার সাহস কি করে হয় তোর? ছেলেটা নিজের গলা ছাড়ানোর জন্য দাপাতে লাগলো। উৎসাহ শান্ত স্বরে বলল, উৎকর্ষ ছেড়ে দে ওকে। উৎকর্ষ ছেড়ে দিতেই ছেলেটা গলা ধরে কাশতে শুরু করলো। উৎসাহ ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এসবের মানে কি? কে বলেছে তোমাদের এসব করতে? ছেলেটা নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমার প্রেমিকা বলেছিল এই বাড়ি থেকে যদি আমি একটা শ্যাম্পুর বোতল চুরি করে নিয়ে যাই তাহলে ও আমাকে বিয়ে করবে, সেজন্য আমি কয়েকদিন আগে চুরি করতে এসেছিলাম। তারপর ছেলেটা উষার দিকে আঙুল তাক করে বললাম, কিন্তু ওই আপুটা আমাকে সেদিন দেখতে পেয়েছিল, অন্ধকার থাকা আমাকে ভূত মনে করেছিল। ওই আপুর ভয়ের তো মুখ দেখে আমার দারুণ মজা লেগেছিল, তাই কিছুক্ষণ ভয় দেখাতে শুরু করেছিলাম, কিন্তু এই মেয়ের ভয়ানক চিৎকারে সবাই জেগে গেল। আমি ঝোপের আড়ালে লুকিয়েছিলাম, তারপর সবাই চলে যাওয়ার পর সেদিনের মতো পালিয়ে গিয়েছিলাম। উষা ক্ষুব্ধ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলল, সেজন্য আমি আমার শ্যাম্পুর বোতলটা খুঁজে পাচ্ছিলাম না। ছেলেটা উষার দিকে তাকে হাসতে হাসতে পুনরায় বলতে শুরু করলো, ওই আপুকে ভয় দেখে এতটাই মজা পেয়েছিলাম যে পরের দিন আবারও ভয় দেখাতে চলে এসেছিলাম, কিন্তু ভাবতে পারিনি আমার মজা দ্বিগুণ বেড়ে যাবে। আরও একজন ভীতু মেয়ে যোগ হয়েছিল ওই আপুর সাথে। ভয়ের চোটে কিসব আবুল তাবুল কথাবার্তা বলতেছিল দুজনে। আমরা তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল সেদিন, তাই আরও ভালোভাবে ভয় দেখানোর জন্য দুজনকে ভূত সাজিয়ে নিয়ে এসেছিলাম। বলে ছেলেটা পেটে হাত চেপে ঘর কাঁপে হাসতে শুরু করলো। জিনি আর উষা অগ্নিদৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা হাসতে হাসতে বলল, আপুরা তোমরা অনেক ফানি, আমাকে এই কয়েকদিনে অনেক বিনোদন দিয়েছ। উষা প্রচণ্ড বেগে পাজামা দুহাত দিয়ে সামান্য উঁচু করে দৌড়ে গিয়ে ছেলেটার পাছায় সজোরে একটা লাথি মারল। লাথির তাল সামলাতে না পেরে ছেলেটা হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল। উষার আগে এখনো ফুটছে, সবে হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। উৎকর্ষ ঠোঁট চেপে হেসে বিড়বিড় করে বলল, ডেঞ্জারাস লাথি। জিনি দুহাত বুকে গুজে গম্ভীর গলা বলল, সব বুঝলাম, কিন্তু ওই হাসি আর কান্নাগুলো কিভাবে সেট করেছিলে? ছেলেটা পাশে হাত বোলাতে বোলাতে বলল, সেটা সেট করতে যাব কেন? ওগুলো আমার রিয়েল হাসি আর কান্না ছিল। জিনি বমি করার মতো মুখ করে বলল, ইয়াক, এতটা খারাপ হাসি কারো কিভাবে হতে পারে? ছেলেটা ভাব নিয়ে বলল, এই আপু হাসি নিয়ে কিছু বলবেন না, আমার হাসি শুনে আমার গার্লফ্রেন্ড আমার প্রেমে পড়েছিল। উষা ব্যঙ্গ করে বলল,
মেবি তোর গার্লফ্রেন্ডের ভূতের প্রতি আসক্তই আছে, নয়তো তোর মতো জলজান্ত অশরীর সাথে প্রেম করার কথা না। ছেলেটা কিছু একটা বলতে ধরতে উৎসাহ ওকে থামিয়ে দিয়ে বলল, তোর নাম কি? ছেলেটা মাথা চুলকে ইতস্তত করে বলল, চুলবুল। উৎকর্ষ ভুরুকুচকে বলল, কি কি বললি তুই? বালবুল? ছেলেটা মুখটা গম্ভীর করে বলল, একটু ভূত সেজেছি জন্য কি আমাকে সবাই ইচ্ছে মতো অপমান করবেন নাকি? আমার নামকে এভাবে বিকৃত করবেন না, নয়তো বেচারার নাম আড়ালে গিয়ে কাঁদতে শুরু করে দিবে। উৎসাহ শীতল গলা বলল, থাম সবাই। তারপর চুলবুলের দিকে তাকে বলল, তুই জানিস আমি কে? একজন সুদর্শন ছেলে। উৎসাহ ভুরু কুঞ্চিত করে বলল, চুপ, আমি সিআইডি। তোদের আমি কি অবস্থা করতে পারি ভেবে দেখেছিস? এবার ছেলে তিনটা মারাত্মক ভয় পেয়ে গেল। চুলবুল কাঁদো কাঁদো স্বরে বলল, ও সেই জন্যে ওই পেতনিটা আমাকে এ বাড়িতে চুরি করতে পাঠিয়েছিল, আমি ভোলা ভালা দেখে এভাবে আগুনের মুখে ঠেলে দিল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, চুপচাপ থানায় চল আমার সাথে। তিনজনে দৌড়ে এসে উৎসাহের পা জড়িয়ে ধরে বলল, সরি স্যার, মাফ করে দিন, আমি ছোট মানুষ, ভুল করে ফেলেছি। ওয়াদা করতেছি বাপের জন্ম আর ভূত সাজাবার কথা মাথাতেও আনবো না। উৎসাহ কিছুক্ষণ ভেবে শীতল গলা বলল, ঠিক আছে, শেষবারের মতো মাফ করে দিলাম, চলে যা। ছেলে তিনটা কৃতজ্ঞতার দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে উৎসাহ হাত উঁচিয়ে বলল, এই চুলবুল না বালবুল, শোন। চুলবুল ভুরু কুঁচকে পিছনে থেকে বলল, কি হয়েছে উষা? কালকে ছাদে অদৃশ্য হয়ে গিয়েছিলি কিভাবে? চুলবুল অবাক হয়ে বলল, কালকে তো আমি আসিনি। মিথ্যা কথা বলবি না, আমি ছাদে কাপড় তোলার সময় তুই আমার দিকে তাকে মুচকে হেসে উদা হয়ে গিয়েছিলি। আমি ভূত নাচে গায়েব হতে পারবো, আর সবচেয়ে বড় কথা আমি কালকে আসিনি। উৎকর্ষকে উদ্দেশ্য করে বলল, ওই ছেলেটা কালকে বাসায় ছিল জন্য আমি আসিনি কালকে। উষা হতভম্ব হয়ে বলল, তাহলে গতকাল ওটা কে ছিল? আমি কি জানি বলে চুলবুল ওর সাঙ্গপাঙ্গকে নিয়ে চলে গেল। উৎসাহ শান্ত কণ্ঠে বোনকে বলল, কাল হয়তো ভুল দেখেছিস। উষা এখনো মাথা চুলকে কালকে ছাদে ঘটা দৃশ্যটা বারবার ইমাজিন করছে। উৎকর্ষ তারা দিয়ে বলল, হয়েছে, এখন সবাই গিয়ে বিশ্রাম নাও, অনেক রাত হয়েছে। সবাই যার যার মতো রুমে চলে গেল। যিনি উষার রুমে যেতে ধরতে উৎসাহ শীতল গলায় বলল, তিনজন এক বিছানায় থাকা কষ্টকর হয়ে যায়, তুমি রুমে আসো। যিনি সায়জানি উৎসাহের পিছু পিছু ওর রুমে চলে যায়। উৎসাহ বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। যিনি ততক্ষণে বিছানা গোছালো, আজকে বিছানার মাঝামাঝি বালিশ দিয়ে দিল। উৎসাহ বাথরুম থেকে বের হয়ে এক নজর বিছানার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, তারপর লাইট অফ করে জিনির পাশে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল ও ফজরের সময় দুজনেই ঘুম থেকে উঠল। উৎসাহ উজু করে মসজিদে চলে গেল আর জিনি রুমে নামাজ আদায় করে নিল। কিছুক্ষণ পর উৎসাহ এসে জামা কাপড় নিয়ে বাথরুমে যেতে ধরতে জিনি বলল, এত সকালে গোসল করবেন? সকালে গোসল করলে শরীর ফ্রেশ থাকে, ফলে কাজে ভালো মতো মনোযোগ দেওয়া যায়। জিনি আর কিছু বলল না। উৎসাহ গোসল করতে চলে গেল। চিন্তিত স্বরে অসহায় মুখ করে জিনি বিড়বিড় করে বলল, রাতের বেলা দেরি করে আসেন, আবার খুব সকালে কাজে চলে যান, কতটুকু বিশ্রাম নেন আপনি? এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন এসিপি সাহেব। এসব ভাবতে ভাবতে উৎসাহের ফোন বেজে উঠল। জিনি সেদিকে তাকিয়ে চুপ করে বসে থাকলো। কাউকে না বলে তার ফোন রিসিভ করা অনুচিত। ফোন কয়েকবার রিং হয়ে কেটে গেল, পুনরায় বাজতে শুরু করলো। জিনি গলা উঁচু করে বলল, শুনুন, আপনার ফোন বাজছে। জিনাত ফোনটা রিসিভ করে বলো, আমি গোসল করছি, একটু পর কথা বলবো। জিনি ফোনটা রিসিভ করে কিছু বলার আগে ওপাশ থেকে সানজিদার ন্যাকামো কণ্ঠ ভেসে আসলো, হে হ্যান্ডসাম, এভাবে ইগনোর করছে কেন? আমাকে একবার সুযোগ দিয়ে দেখো। আমার মতো হট মেকে হাতছাড়া করার ভুল করো না জান। রাগে জিনি সারা শরীর শিরশির করে উঠল। সানজিদা পুনরায় বলতে শুরু করলো, কথা বলছো না কেন বাবু? জিনি তস্ত্রপায় ব্যালকনি থেকে গম্ভীর গলা বলল, কারণ আপনি এখন বাবুর বউয়ের সাথে কথা বলছেন। সানজিদা খানিকটা হকচকালো, অবাকে বলল, বউ মানে আপনি কে? যিনি কঠিন গলায় জবাব দিল, আমি এসিপি উৎসাহ এনায়েত ফারুকির ওয়াইফ। সানজিদার সামনে হেসে বলল, মজা করছেন? আপনার সাথে কি আমার মস্করা করার সম্পর্ক? আপনি কি আমার বেআইন হন যে আপনার সাথে মজা করব? উষা তো কখনো বলেনি যে উৎসাহ বিবাহিত। এই মেয়ে, আমার স্বামীর নাম মুখে আনবেন না। আর হ্যাঁ, বিশ্বাস না হলে কাল আমার ননদিনীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কান খুলে শুনে রাখুন, দ্বিতীয়বার যদি আমার হাজব্যান্ডকে ফোন দেওয়ার সাহস দেখান,
তাহলে আপনাকে আমি গাছের ডালে লটকিয়ে এমন পিটাবো যে নিজের নাম পর্যন্ত ভুলে যাবেন, বলেই জিনি ফোন কেটে দিল। রাগে এখনও সারা শরীর কাঁপতেছে। উৎসাহ তাওয়াল গলায় পেঁচিয়ে মাথা মুছতে মুছতে ওর পিছনে এসে বলল, কে ফোন দিয়েছিল জিনাত? জিনি মুখটা স্বাভাবিক করে পিছু সরে বলল, আপনার কোনো হট সুন্দরী ফ্যান। উৎসাহ হতভম্ব হয়ে বলল, মানে? আপনাকে জান বলে ডাকছিল। কে ফোন করেছিল বুঝতে পেরে উৎসাহ দুহাত দিয়ে নানা ইশারা করে ব্যস্ত সরে বলতে লাগলো, আমি ওই মেয়েকে চিনি না, কাল থেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছিল। বিশ্বাস করো, ওই মেয়ে আমার নাম্বার কোত্থেকে পেয়েছে সেটা আমি জানি না। কালকে ওই মেয়ের নাম্বার আমি ব্ল্যাক লিস্টে রেখেছিলাম, আজ মনে হয় অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছে। উৎসাহের এভাবে ভয় পাওয়া মুখটা দেখে যিনি প্রচণ্ড হাসি পেল। নাক চুলকানোর ভান করে যিনি হাত দিয়ে মুখ ঢেকে ঠোঁট চেপে হাসল। তারপর উৎসাহের হাতে ফোনটা দিয়ে গম্ভীর গলায় বলল, আমার কৈফিয়ত দিতে হবে না আমাকে, বলেই যিনি ওকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ অসহায়ভাবে বিড়বিড় করে বলল, সত্যি বলছি বিবিজান, আমি ওই মেয়েকে চিনি না। তারপর ফোনের দিকে তাকাতেই উৎসাহের মুখটা রাগে রক্তিম হয়ে গেল। সঞ্জিত দেখে ফোন দিয়ে উৎসাহ কর্কশ কণ্ঠে বলল, আমি বিবাহিত, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। সঞ্জিতে মুচকি এসে বলল, আমি তোমার দ্বিতীয় ওয়াইফ হতে চাই জান, জাস্ট সেট আপ স্টুপিড গার্ল। আমি এক নারীতে আসক্ত, পরনারী আমার জন্য হারাম। আর একবার ফোন দিলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। সঞ্জিদা খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, সরি, আর বিরক্ত করবো না, বলেই সঞ্জিদা ফোন কেটে দিয়ে বিড়বিড় করে বলল, তোমার বউয়ের ধমক শুনে রাগ হয়েছিল আমার, কিন্তু তবু আমি তোমার দ্বিতীয় বউ হতে চেয়েছিলাম। আমাকে এভাবে আইনি হুমকি না দিলেই কি হতো না উৎসাহ বেবি? উৎসাহের রাগে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। ব্যালকনি হাতলে দুহাত চেপে ধরে মাথা ব্যথা সহ্য করতে লাগলো। এমন সময় যিনি এক কাপ কফি হাতে নিয়ে ওর পাশে গিয়ে বলল, এই নিন কফি খান, ব্যথা কমে যাবে। উৎসাহ কফি নিতে নিতে বলল, জিনাত, বললাম তো কৈফিয়ত দিতে হবে না।